হ্যালো বাচ্চো, তো আজকে আমরা ডিসকাস করুম আমরা নিউ একটা চ্যাপ্টার ক্লাস 11-এর খুব মজাদার একটা চ্যাপ্টার এবং খুব ছোট্ট চ্যাপ্টার, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা হলো আমাদের নিউটনের মহাকর্ষ বা শুধু মহাকর্ষ। ঠিক আছে, চ্যাপ্টারের নাম হলো মহাকর্ষ বা নিউটনের মহাকর্ষ। এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটাকে ইংলিশে বলা হয় গ্র্যাভিটেশন। ঠিক আছে, মহাকর্ষ বা নিউটনের মহাকর্ষ বা গ্র্যাভিটেশন চ্যাপ্টার, এটা খুবই মজাদার চ্যাপ্টার এবং আমার ফেভারিট চ্যাপ্টার। এটা থেকে অঙ্ক করামো প্রচুর, থিওরিও খুব ভালো করে বুঝামো। তো তোমরা বোঝার চেষ্টা করো। আর যদি কোনো ডাউট থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে বা দেখো লাইভ চ্যাট আছে, ওইখানে তোমরা ডিসকাস করতে পারো নিজের ডাউটগুলো। ঠিক আছে, তো প্রথম আমরা এই চ্যাপ্টার শুরু করব আমরা নিউটনের মহাকর্ষ সূত্র দিয়ে। ঠিক আছে, চ্যাপ্টারের স্টার্টিংই হয় নিউটনস ল অফ গ্র্যাভিটেশন বা নিউটনের মহাকর্ষ সূত্র। ঠিক আছে, এই সূত্রটা অ্যাকচুয়ালি কি? সূত্রটা হলো আমাদের ধরো M1 এবং M2 দুইটা মাস বা ভর, M1 ও M2 দুইটা বস্তু বা দুইটা গোলক বা দুইটা গ্রহ বা দুইটা নক্ষত্র বা দুইটা বস্তু কণা, যে কোনো প্রকারের বস্তু হতে পারে। তো M1 এবং M2 দুটি বস্তু যদি পরস্পর থেকে কিছু দূরত্বে থাকে, দূরত্বটা ধরলাম আমরা আর। M1 এবং M2 দুটি বস্তু যদি পরস্পর থেকে কিছু দূরত্বে থাকে, ধরলাম দূরত্বটা আর, তাহলে তারা কি হবে? তাহলে তারা পরস্পরের উপর বল প্রয়োগ করবে। ঠিক আছে, তাহলে তারা পরস্পরের উপর বল প্রয়োগ করবে এবং এই বল যেটা, এটা সবসময় হবে আকর্ষণ বল। ঠিক আছে, এই বল যেটা, এটা সবসময় হবে আকর্ষণ বল। এই আকর্ষণ বল যদি আমরা F ধরি, তাহলে এই F যেটা আছে এটা হলো প্রপোর্শনাল টু M1 M2। তার মানে দুইটা বস্তু কণা পরস্পর থেকে যদি কিছু দূরত্বে রাখা হয়, তাহলে তারা নিজেদের উপর বা পরস্পরের উপর যে আকর্ষণ বল প্রয়োগ করে, ওই বল তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, F proportional to M1 M2 and F proportional to 1/r², যেখানে r হলো আমাদের দূরত্ব। দুটি বস্তু কণা বা দুটি বস্তু ধরলাম M1 এবং M2, যাদের মধ্যবর্তী দূরত্ব r, তারা পরস্পরের উপর বল প্রয়োগ করব এবং এই বলের মান তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন যদি দুইটাকে যদি একসাথে করি, F proportional to M1 M2 বাই r², তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? এখন আমরা ম্যাথমেটিক্সের বা অঙ্কের নিয়মে যাবো। অঙ্কের মধ্যে আমরা জানি যে যদি আমরা প্রপোর্শনাল টু সাইন সরাই, তাহলে আমাদের একটা এখানে ধ্রুবক দিতে লাগে। প্রপোর্শনাল টু সাইন যদি আমরা সরাই, তাহলে এখানে একটা ধ্রুবক দিতে লাগে। সেই ক্ষেত্রে আমি দিব ক্যাপিটাল G। তাহলে ক্যাপিটাল G M1 M2 বাই r²। ঠিক আছে, যেখানে ক্যাপিটাল G সমানুপাতিক ধ্রুবক, বাট একে আরেকটা নাম দেওয়া হয় মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক, ক্যাপিটাল G হলো আমাদের মহাকর্ষীয় ধ্রুবক। ঠিক আছে, এখানে ক্যাপিটাল G কি? মহাকর্ষীয় ধ্রুবক। এই G এর মান G equals to 6.67 into 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ঠিক আছে, দেখো এখানের এককটা অনেক বড়, এটা আমি জানি, এটা অনেকেরই মনে থাকবে না। তো সেটা মনে রাখারও একটা ফর্মুলা বা একটা সিম্পল ট্রিক আমি বলে দিই। এখান থেকে G ইকুয়ালস টু কি আসে বার করো, ক্যাপিটাল G ইকুয়ালস টু F
ইন্টু আর স্কোয়ার বাই M1 M2। অঙ্কের রুলস অনুযায়ী যদি আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড বা বাম পক্ষ থেকে ডান পক্ষের টান বাম পক্ষে নিয়ে জি ইকুয়ালস টু বার করি তাহলে এরকম আসে। তো এখানে আমরা ইউনিট যদি বসাই তাহলে কি আসে দেখো, এফ এর ইউনিট কি, এফ মানে বল, বলের এসআই একক কি নিউটন, আর কি আর আমরা ধরলাম এখানে দূরত্বের এসআই একক কি মিটার, তাহলে মিটার স্কোয়ার। নিচে কি ভরের গুণফল, মানে বলতে পারো M1 এর একক হবে কেজি, M2 এর একক হবে কেজি, তাহলে এটাকে লেখা যায় নিউটন মিটার স্কোয়ার পার কেজি ইন্টু কেজি মিনস কেজি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এককটা আসলো নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এই হলো আমাদের নিউটনের মহাকর্ষ সূত্র, যেটা খুবই ইম্পর্টেন্ট, এটা এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন দেখবা কোনো বুকে বা ম্যাটেরিয়ালসে বা নেটে বা অনলাইনে বা যে কোনো উইকিপিডিয়ার মধ্যে এখানে তারা M1 এবং M2কে রিপ্লেস করে ক্যাপিটাল M এবং স্মল m দিয়ে। ঠিক আছে, M1 এবং M2কে তারা রিপ্লেস করে ক্যাপিটাল M এবং স্মল m দিয়ে। ঠিক আছে, তো এখানের মধ্যে তখন সূত্রটা কি দাঁড়ায়, সূত্রটা দাঁড়ায় F ইকুয়ালস টু জি এম এম বাই আর স্কোয়ার, বা অনেকে এই আরটাকে ক্যাপিটাল আরও ধরে, তো সেই ক্ষেত্রে ফর্মুলা দাঁড়ায় জি এম এম বাই ক্যাপিটাল আর স্কোয়ার। ঠিক আছে, দেখো এই ফর্মুলা এবং এই ফর্মুলা সেম, খালি এখানে ধরার উপর বেশ কম। আমরা M1কে ক্যাপিটাল M, M2কে স্মল m, দূরত্বকে যদি ক্যাপিটাল আর ধরি তাহলে এই ফর্মুলাটা আসে। এখন এই ফর্মুলাটা পার্টিকুলার, এই ফর্মুলাটা একটা জায়গায় আমরা লিখতে লাগবে। কোন জায়গায়, যদি আমরা ধরো এখানে সূর্য ধরলাম, এখানে পৃথিবী ধরলাম, তখন আমাদের কি লিখতে লাগবো, সূর্যের ভর ক্যাপিটাল M ধরতে লাগবো, পৃথিবীর ভর স্মল m ধরতে লাগবো, আর মধ্যবর্তী দূরত্ব যেটা এটা স্মল r। ঠিক আছে, এইগুলা মানে পার্টিকুলার রুলস, মানে এগুলার সময় তুমি M1 M2 ধরলেও পারো, কিন্তু স্ট্যান্ডার্ড হলো ক্যাপিটাল M অ্যান্ড স্মল m ধরা। কারণটা কি, সূর্যের ভর অনেক বেশি তার জন্য ক্যাপিটাল M, পৃথিবীর ভর সূর্যের তুলনায় কম তার জন্য স্মল m, আর দূরত্বটা r। এরপরে দেখো, এরপরে আরেকটা জায়গায় আমরা ধরো পৃথিবী ধরলাম, এটা পৃথিবীর পৃষ্ঠে কোনো বস্তু স্মল m, আর পৃথিবীর ভর তখন ধরা হবে ক্যাপিটাল M, কারণ পৃথিবীর ভর ওই বস্তুটার তুলনায় অনেক বেশি। আর পৃথিবীর ব্যাসার্ধ সবসময় মনে রাখবা, পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল R ধরা হয়, পৃথিবীর ব্যাসার্ধ সবসময় ক্যাপিটাল R ধরা হয়। তাইলে আমরা ফর্মুলাটা কি দাঁড়াইব এখানে, F ইকুয়ালস টু জি এম এম বাই আর স্কোয়ার। ঠিক আছে, সেম ফর্মুলাই, জাস্ট আমরা যখন আমরা দুইটা ভর নেব তখন এই ক্ষেত্রেও আমরা M1 M2 ধরলে হবে, স্মল r ধরলেও হবে না যে তা না, মানে এটা স্ট্যান্ডার্ড যে এসব ক্ষেত্রে বুকে দেখা যায় তারা এগুলিকে এরকমভাবে ধরে। কিন্তু রুলস, মেইন রুলস যেটা F ইকুয়ালস টু M1 M2 বাই স্মল r স্কোয়ার, এই হলো নিউটনের মহাকর্ষ সূত্র। দেখো উঠানো তাড়াতাড়ি, এই হলো নিউটনের মহাকর্ষ সূত্র। তারপরে আচ্ছা উঠানো তাড়াতাড়ি, নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা অনেক কিছু বা মহাকর্ষের বিভিন্ন জিনিসের ধারণা পাই। যেমন এখান থেকে মেইন যে জিনিস এটা হলো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, বা আমাদের যে অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, অভিকর্ষজ ত্বরণ যেটার আমরা মান জানি কি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অভিকর্ষজ ত্বরণ এবং তার রাশিমালা প্লাস তার যে মান জি ইকুয়ালস টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটার মানও আমরা বার করতে পারি। তো দেখো কিভাবে বার করা যায়। প্রথম বলি অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, তো অভিকর্ষজ ত্বরণ মানে পৃথিবী, অভিকর্ষজ ত্বরণের সংজ্ঞাটা কি, পৃথিবী কোনো বস্তুকে, পৃথিবী পৃষ্ঠে অবস্থিত সকল বস্তুকে পৃথিবী আকর্ষণ করে, এটা আমরা জানি, যার জন্য আমরা কোনো বস্তু পৃথিবী পৃষ্ঠে আটকে আছে। ঠিক আছে,
তো পৃথিবী যে কোনো বস্তুকে আকর্ষণ করে, আর সেটা হলো বস্তুর ওজন। তো ওজন মানে কি? এক ধরনের বল। তো পৃথিবী যে বলে কোনো বস্তুকে আকর্ষণ করে তাকে বলা হয় অভিকর্ষ বল। ঠিক আছে, আবার রিপিট করি, পৃথিবী যে বলের দ্বারা কোনো বস্তুকে আকর্ষণ করে তাকে বলা হয় অভিকর্ষ বল। এখন বল যে জায়গায় থাকবে সেই জায়গায় ত্বরণ অবশ্যই থাকবে। কারণ কি? কারণ হলো F = ma, নিউটনের ফর্মুলা, F = ma। তো F যেই জায়গায় থাকবে বস্তুর ভর অবশ্যই থাকবে। কারণ বস্তু আমরা ইউনিট 1 চ্যাপ্টারে পড়েছিলাম যে বস্তু কি বা প্রাকৃতিক রাশি কি, যার ভর আছে এবং যার ইন্দ্রিয়গ্রাহ্য তাকে বলা হয় প্রাকৃতিক রাশি। তো যে কোনো প্রাকৃতিক রাশির ভর অবশ্যই থাকবে। আর যদি ওইটার উপর বল প্রয়োগ করা হয় তাহলে অবশ্যই ত্বরণ থাকবে, মানে এ থাকবে। ঠিক আছে, বল প্রয়োগ করা হলেই ত্বরণ থাকবে। কোনো বস্তুর উপর যদি বল প্রযুক্ত হয় তাহলে তার মধ্যে ত্বরণ সৃষ্টি হবেই, এটা সবসময় মনে রাখবা। তো অভিকর্ষ বলের অধীনে বা অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তুর উপর যে ত্বরণের সৃষ্টি হয় তাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তুর উপর যে ত্বরণ সৃষ্টি হয় তাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, এটার রাশিমালা আমরা কিভাবে বার করতে পারি? তো ধরো এটা হলো আমাদের পৃথিবী, যার ব্যাসার্ধ আমি ধরলাম ক্যাপিটাল আর, যার উপর স্মল m ভরের একটা বস্তু আছে। এটা হলো পৃথিবী, যার ব্যাসার্ধ ক্যাপিটাল আর, তার উপর স্মল m ভরের একটা বস্তু আছে, আর পৃথিবীর ভর ধরলাম ক্যাপিটাল M। এখন স্মল m ভরের বস্তুটাকে পৃথিবী কি বলে আকর্ষণ করবে? স্মল m ভরের বস্তুটাকে পৃথিবী F = Gm/r², এই বলে আকর্ষণ করবে। এটা আমরা কোথা থেকে লিখলাম? F = Gm1m2/r², এই ফর্মুলা থেকে আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, ভালো কথা। তো এখন পৃথিবী যে বলের দ্বারা বস্তুটাকে আকর্ষণ করে সেটা হলো বস্তুর ওজন। তার মানে ওজনের ফর্মুলা কি? mg। ওজন মানে হলো ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তাইলে এই m ভরের বস্তুর উপর আরেকটা বল কি প্রযুক্ত হবে? F' = mg। ঠিক আছে, ভর ইন্টু ত্বরণ। এখন এই অভিকর্ষ বলের প্রভাবে এখানে বস্তুর ওজনের সৃষ্টি হয়। তার মানে F = F'। উপরের যে এই বলের প্রভাবে বস্তুর মধ্যে এই ত্বরণটা সৃষ্টি হয়। তার মানে এই ক্ষেত্রে এ বল এবং এই বল সমান হবে। তার মানে F = F'। তো F' কি পেলাম আমরা? mg। তারপর F কি পেলাম? Gm/r², mm ক্যান্সেল, g = Gm/r²। এই হলো আমাদের অভিকর্ষজ ত্বরণের ফর্মুলা, g = Gm/r²। এখানে দেখো g জায়গায় যদি আমরা মহাকর্ষ ধ্রুবক, পৃথিবীর ভর এবং পৃথিবীর ব্যাসার্ধর মান বসাই তাইলে জির ভ্যালু আসবে 9.8 m/s²। ঠিক আছে, এই ভ্যালুগুলো যদি আমরা বসাই, পৃথিবীর ভর, মহাকর্ষীয় ধ্রুবক এবং পৃথিবীর ব্যাসার্ধ, এগুলোর মান বসানোর পরে জির ভ্যালু আসে 9.8 m/s²। তার উপরও দেখা যায় জি এর যে মানটা, এখানে কিন্তু কি কি আছে? ক্যাপিটাল জি, ক্যাপিটাল এম অ্যান্ড আর। এই জায়গার মধ্যে কিন্তু স্মল এম নেই। আর স্মল এমটা কি? বস্তুর ভর। তার মানে অভিকর্ষজ ত্বরণ যেটা বস্তুর ভরের উপর নির্ভর করে না, কারণ অভিকর্ষজ ত্বরণের রাশিমালায় স্মল এম বলে কোনো টার্ম নেই। তার জন্য অভিকর্ষজ বল কি বলে, অভিকর্ষ বল বস্তুর ভরের উপর নির্ভর করে না। এখানে তুমি কি বলে, একটা 5 গ্রাম বলের যে অভিকর্ষজ ত্বরণ হবে এবং 5 কেজি ভরের বা 500 কেজি ভরের যে অভিকর্ষজ ত্বরণ হবে সেটা সেম। ঠিক আছে, বস্তুর ভরের উপর কোনো তার অভিকর্ষজ ত্বরণ নির্ভর করে না। তার মানে যে কোনো বস্তুর উপর পৃথিবী সমান বলেই আকর্ষণ করে। ঠিক আছে, সমান ত্বরণে আকর্ষণ করে। এখন এ তো আমরা দেখলাম G = Gm/r², যেটা হলো আমাদের অভিকর্ষজ ত্বরণের রাশিমালা। তবে এখানের মধ্যে আমরা অভিকর্ষজ ত্বরণ পৃথিবী থেকে উচ্চতা
এবং গভীরতা দুইটার সাথে পরিবর্তিত হয়। মানে পৃথিবী পৃষ্ঠ থেকে যদি আমরা উপরের দিকে যাই তাইলে অভিকর্ষজ ত্বরণ ধীরে ধীরে হ্রাস পায়, সেমভাবে পৃথিবী পৃষ্ঠ থেকে যখন আমরা গভীরতায় যাই তখনও ধীরে ধীরে হ্রাস পায়। তো কি গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান কী রূপ হইব বা কি উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান কী রূপ হইব এটা বার করারও ফর্মুলা আছে, এটা আমাদের ডিরাইভ করতে লাগবে। ঠিক আছে, এটা বার করার যে ফর্মুলা এটা আমাদের ডিরাইভ করতে লাগবে। তো কিভাবে আমরা ডিরাইভ করুম দেখো, ধরো এটা হলো পৃথিবী পৃষ্ঠ বা ভূপৃষ্ঠ, এখানে অভিকর্ষজ ত্বরণ স্মল জি। আমরা কি করলাম, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় উঠলাম, এখানে এটা হলো আমাদের এইচ উচ্চতা, যেখানে অভিকর্ষজ ত্বরণ জি ড্যাশ। পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা এইচ উচ্চতায় উঠলাম, যেখানে অভিকর্ষজ ত্বরণ জি ড্যাশ। ঠিক আছে, এখন এই জি ড্যাশের ভ্যালুটা আমাদের বার করতে লাগবে। তো কিভাবে বার করুম দেখো, আমরা কি জানি ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার, এটা আমরা জানি। ঠিক আছে, জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার। এখন দেখা যায় কি জির যে ভ্যালুটা এটা জি এম এবং মাঝখানের দূরত্ব। ঠিক আছে, স্মল জি বলতে এই এম এবং আর, এখানে কি আর হলো এই এম স্মল এম আর এই ক্যাপিটাল এম এর মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, তো এখানের মধ্যে সেমভাবে যদি আমরা লিখি জি ড্যাশ ইকুয়ালস টু জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এই ক্ষেত্রে দেখো, যখন বস্তুটাকে আমি এইচ উচ্চতায় নিয়ে যাবো তখন এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দূরত্বটা কি হয়ে দাঁড়াবো আর প্লাস এইচ। তখন বস্তু থাকবে এখানে, আর ভর কোন জায়গায়, ভর এখানে। তো দুইটা ভরের মধ্যবর্তী দূরত্ব কি আর প্লাস এইচ। আগে দুইটা ভর মানে স্মল এম অ্যান্ড ক্যাপিটাল এম, দুইটা ভরের মধ্যবর্তী দূরত্ব কি ছিল আর। এখানের মধ্যে একটা কথা বলা হয়নি যে এই যে ক্যাপিটাল এম ভর, পৃথিবীর ভর, যে কোনো ক্যালকুলেশনের ক্ষেত্রে ধরা হয় যে পৃথিবীর ভর তার কেন্দ্রে অবস্থিত। মানে এটা তো পুরাটা পৃথিবী, পুরাটা নিয়েই পৃথিবীর ভর, কিন্তু আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা ধরি পৃথিবীর ভর তার কেন্দ্রে অবস্থিত। আচ্ছা, তো এখানের মধ্যে আমরা পাইলাম জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার, ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, এবং এইচ উচ্চতায় ধরলাম যে জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, কারণ এখানে দূরত্বটা কি আর প্লাস এইচ। ঠিক আছে, যখন বস্তুটাকে আমরা এইচ উচ্চতায় নিয়ে যাবো তখন বস্তু এবং পৃথিবীর কেন্দ্রের মধ্যে দূরত্ব দাঁড়াবে আর প্লাস এইচ। এটাকে ইকুয়েশন 1, এটাকে ইকুয়েশন 2 দিয়ে দাও। এখন 2 ডিভাইড 1 করো, তাহলে কি দাঁড়ায় জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু কইরা উল্টায়া দিব আমরা, কারণ ডিভাইড করলে যেমন এ বাই বি ডিভাইড বাই যখন আমরা সি বাই ডি করি তখন এ বাই বি ইন্টু করে ডি বাই সি করি, মানে উল্টিয়ে ইন্টু করি ডিভাইড। তো সেমভাবে এটাকে যদি উল্টিয়ে ইন্টু করি জি এম বাই আর স্কোয়ার ইকুয়ালস টু কী করলাম আমরা জি ড্যাশ বাই জি। তো জি ড্যাশ বাই জি ইকুয়ালস টু জি এম বাই আর প্লাস এইচ স্কোয়ার, উল্টিয়ে নিচেরটা উপরে উপরেরটা নিচে ইন্টু করলাম। তো এখানে দেখা যায় কি জি এম ক্যান্সেল, থাকে আর স্কোয়ার আর প্লাস এইচ হোল স্কোয়ার। তো এখানে আর স্কোয়ার, এখান থেকে যদি আমরা আরটা কমন নিই তাহলে কি আসে 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার। ঠিক আছে, আরটা যদি আমরা বাইরে নিই তাহলে 1 প্লাস এইচ বাই আর স্কোয়ার। এখন দেখো এই আরটাকে আমরা ব্র্যাকেটের বাইরে নিয়ে আসুন, এই আরটাকে আমরা ব্র্যাকেটের বাইরে নিয়ে আসুন, যেহেতু উপরে স্কোয়ার আছে তো এটা স্কোয়ার হয়ে বাইরে আসবে, তার মানে আর স্কোয়ার 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার। আবার বলি নিচেরটা আমরা দেখতে কীরকম, ধরো এ বি হোল স্কোয়ার। ঠিক আছে, এটাকে যদি বাইরে নিয়ে আসি তাহলে কি হবে এ স্কোয়ার বি স্কোয়ার এরকম, কারণ উপরের যে স্কোয়ারটা এটা কিন্তু এর উপরেও আছে বির উপরেও আছে, এখানে যে স্কোয়ারটা এটা কিন্তু আর এর উপরেও আছে 1 প্লাস এইচ বাই আর এটার উপরেও আছে। আবার অনেকে যদি বুঝতে প্রবলেম হয় যে এখান থেকে আর আমরা কমন কিভাবে নিলাম, তো
তো এখানে থেকে যদি আমরা আর কমন নিই তাইলে এখানে তো আর আছে, কমন যাওয়াতে আর এর জায়গায় 1, এখানে কিন্তু আর নেই, ঠিক আছে। তো আর না থাকার জন্য আমরা নিচে একটা আর দিয়ে ইন্টু করতে লাগবো। যদি বুঝতে প্রবলেম হয় তোমরা এটা ইন্টু করে দেখো, 1 ইন্টু আর, আর এটাতে যখন এটাকে ইন্টু করুম আর আর ক্যান্সেল, থাকবে কি এইচ, ঠিক আছে। এখন এই আর স্কোয়ার ক্যান্সেল, তো থাকবে গিয়ে 1/1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার, এটা এখন থাকবে। এখন কি করা যায়, এখন এই জায়গার মধ্যে আমরা জি ড্যাশ বাই জি ইকুয়ালস টু, এটাকে যদি আমরা উপরে উঠিয়ে লিখি তাহলে 1 প্লাস এইচ বাই আর মাইনাস 2, কারণটা কি 1/x ইকুয়ালস টু এক্স টু দ্য পাওয়ার -1 এরকম লেখা যায়, বা 1/x স্কোয়ার ইকুয়ালস টু এক্স টু দ্য পাওয়ার -2 এরকম লেখা যায়, যেটা আমরা ক্লাস 8-এ বা ক্লাস 9-এ পড়েছিলাম। এই জায়গার মধ্যে হলো একটু প্রবলেমটা কি, এই জায়গার মধ্যে যখন তোমরা ক্যালকুলেশন করবা তখন এই জায়গার মধ্যে একটা অসীম শ্রেণীর ফর্মুলা ব্যবহৃত হয়। অসীম শ্রেণীর ফর্মুলাটা কি, অসীম শ্রেণীর ফর্মুলাটা হলো 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার -n ইকুয়ালস টু, এটা তোমরা পাইবা ক্লাস 11-এ অসীম শ্রেণী বলে, বা প্রগতির মধ্যে এটা পাইবা। তো 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার -n ইকুয়ালস টু 1 মাইনাস nx প্লাস nx স্কোয়ার মাইনাস nx কিউব প্লাস nx টু দ্য পাওয়ার 4 মাইনাস nx টু দ্য পাওয়ার 5 প্লাস ডট 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 ইনফিনিটি, মানে অসীম অবধি। এটা হলো মেইন ফর্মুলা। তবে আমরা এখানে পুরাটা ফর্মুলা লিখব না, শুধু লিখব এই জায়গাটা 1 মাইনাস nx, শুধু এই জায়গাটা, ঠিক আছে, 1 মাইনাস nx। তবে এখানের মধ্যে 1 এর জায়গায় তো 1 আছে, তো x এর জায়গায় কি, x এর জায়গায় হলো আমাদের h বাই আর, আর n এর জায়গায় কি, n এর জায়গায় হলো -2, ঠিক আছে। x এর জায়গায় h বাই আর, n এর জায়গায় -2। এখন যদি আমরা 1 মাইনাস nx লিখি, 1 মাইনাস n এর ভ্যালু কি, n এর ভ্যালু আমরা এখানে 2 ধরি, n এর ভ্যালু হলো 2, আর x মানে কি h বাই আর। n এর ভ্যালু আমি এখানে মাইনাস কেন ধরলাম না, কারণ আমি এখানে মাইনাসটা ইউজ করলাম। এখানে যদি মাইনাস লেখো তাহলে তুমি এখানে মাইনাস লিখতে পারবো না। আচ্ছা, তাহলে কি আসে এটা 1 মাইনাস 2h বাই আর, ঠিক আছে। এখন বলতে পারো যে স্যার এই টার্মগুলো আমরা কেন লিখলাম না, ঠিক আছে, এখানে তো আরো অনেকগুলো টার্ম, এই টার্মগুলো আমরা কেন লিখলাম না। এটার কারণ হলো, দেখো এখানে x কি h বাই আর, h কি, h হলো উচ্চতা। ভূপৃষ্ঠ থেকে একটা গাছ বা একটা টাওয়ার বা একটা বিল্ডিং, যে কোনো কিছুর উচ্চতা বেশি থেকে বেশি 300 মিটার টু 400 মিটার, এর থেকে বেশি হয় না, ঠিক আছে। বাট পৃথিবীর ব্যাসার্ধ যেটা, এটা হলো 6400 কিলোমিটার। তো প্রথম কথা হলো এটা দিয়ে এটাকে ডিভাইড করলে অনেক ছোট্ট টার্ম আসে, ঠিক আছে। যখন আমরা এইচকে আর দিয়ে ডিভাইড করি তখন অনেক ছোট্ট টার্ম আসে। তার যদি স্কোয়ার করি তাহলে সেটা আরও ছোট্ট হয়, কিউব করলে আরও ছোট হয়। যেমন 0.1 এর যদি তুমি স্কোয়ার করো তাহলে 0.01, 0.1 এর যদি কিউব করি তাহলে 0.001। দেখো স্কোয়ার করলে এবং কিউব করলে সেটা অনেক ছোট হয়ে যায়, তো এইগুলো আমরা বাদ দিতে পারি, ঠিক আছে। তো ফর্মুলাটা কি দাঁড়ায়, জি ড্যাশ ইকুয়ালস টু জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। এই হলো আমাদের অভিকর্ষজ ত্বরণ নির্ণয়ের ফর্মুলা, ঠিক আছে। এই হলো অভিকর্ষজ ত্বরণ নির্ণয়ের ফর্মুলা, বোঝা গেল। জি ড্যাশ ইকুয়ালস টু জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। এটা কি, উচ্চতার সাথে অভিকর্ষজ ত্বরণ বার করার ফর্মুলা। উঠে আনো ভালো করে। উচ্চতার সাথে অভিকর্ষজ ত্বরণ কি রূপে পরিবর্তিত হয় তা আমরা এই ফর্মুলা দ্বারা বার করতে পারি।
তারপর দেখো নেক্সট গভীরতার সাথে, ঠিক আছে, গভীরতার সাথে যেটা, এটা আবার একটু ইজি প্লাস একটু টাফ। ইজি কোন দিকে, এদিকে আবার অসীম শ্রেণীর ফর্মুলাটা ব্যবহৃত হয় না, তার জন্য এটা ইজি, ক্যালকুলেশনটা ইজিলি মিলে যায়, অসীম শ্রেণী বা কিছু ধরতে লাগে না। কিন্তু এই জায়গার মধ্যে টাফ কোন জিনিসটা, এই জায়গার মধ্যে পৃথিবীর ভর যেটা আছে এটাকে পৃথিবীর আয়তন এবং ঘনত্ব এই দুইটা ভাগে ভাগ করতে লাগে। আই রিপিট, পৃথিবীর ভর যেটা আছে এটাকে পৃথিবীর আয়তন এবং ঘনত্ব এটাতে ভাগ করতে লাগে। এখন তোমাদের মনে কোশ্চেন থাকতে পারে যে কেন? কারণটা হলো পৃথিবীর যে ভর, আমরা যখন পৃথিবীর ভিতরে ঢুকবো তখন পৃথিবীর যে বাইরের পোর্শনটা এটা আমাদের কোনো কাজে লাগে না। আমি ব্যাখ্যা করতেছি, দেখো এখানে ধরো এই হলো আমাদের পৃথিবী, ঠিক আছে। তো পৃথিবীর ব্যাসার্ধ কি? পৃথিবীর ব্যাসার্ধ হলো আর, এই হলো পৃথিবীর ব্যাসার্ধ আর। এখন গভীরতার সাথে মানে পৃথিবীকে সুরঙ্গ করে আমরা পৃথিবীর ভিতরে ঢুকুম। তো পৃথিবী পৃষ্ঠে অভিগস্ত ত্বরণের মান কি? জি, এটা আমরা জানি। তো ধরলাম গভীরতায় অভিগস্ত ত্বরণের মান কি? জি ড্যাশ। কত গভীরতায়? ধরলাম ডি গভীরতায়, মানে আমরা পৃথিবীর মধ্যে সুরঙ্গ করে ডি গভীরে ঢুকলাম তার কেন্দ্রের দিকে। পৃথিবীর ভর কি? ক্যাপিটাল এম। বস্তুর ভর কি? স্মল এম। আচ্ছা, বা যে লোকটা সুরঙ্গে ঢুকলো তার ভর স্মল এম। ভালো কথা। এখন পৃথিবী পৃষ্ঠে অভিগস্ত ত্বরণের মান কি? যেটা আমরা জানি, পৃথিবী পৃষ্ঠে অভিগস্ত ত্বরণের মান জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার, ঠিক আছে। এখন পৃথিবীর যে আমরা ঢুকলাম গভীরে, সেইখানে অভিগস্ত ত্বরণের মান কি হবে? তো দেখো এই ফর্মুলাটাকে আমরা ঘনত্ব দিয়ে রেডি করব কিভাবে। তো পৃথিবীর ভর এম, ধরি আয়তন ভি, ঘনত্ব রু। ধরি পৃথিবীর ভর এম, আয়তন ভি, ঘনত্ব রু। তাইলে ভর ইকুয়ালস টু কি লেখা যায়? আয়তন ইন্টু ঘনত্ব, ঠিক আছে। ঘনত্ব কি? ঘনত্ব হলো সরি ভলিউম কি বা ভর কি? আয়তন ইন্টু ঘনত্ব। তার মানে এখানে লেখা যায় জি বাই আর স্কোয়ার, এম এর জায়গায় ভি ইন্টু রু, ঠিক আছে। এখন ভি কি? ভি হলো পৃথিবীর আয়তন। তাইলে পৃথিবীর আয়তন কি? পৃথিবীকে যদি আমরা একটা গোলক ধরি তাহলে পৃথিবীর আয়তন কি? 4/3 পাই আর কিউব। এটা হলো গোলকের আয়তন ইন্টু ঘনত্ব মানে রু। এখানে স্কোয়ারে আর কিউবে কাটা গিয়ে একটা আর থাকবে, তার মানে ফর্মুলাটা দাঁড়ায় 4/3 পাই আর রু জি। এটা হলো অভিকর্ষ ত্বরণ জি এর ফর্মুলা ঘনত্ব দিয়ে, ঠিক আছে। এখন দেখো আমরা ঢুকলাম ডি গভীরতায়, তাইলে এই জায়গাটা নিয়ে আমার একটা গোলক কল্পনা করতে হবে। এই জায়গাটা নিয়ে যার ব্যাসার্ধ দাঁড়াবে এই জায়গাটা আর মাইনাস ডি, কারণ সবটা হলো আর আর উপরের পার্টটা হলো ডি, তাইলে নিচের পোর্শনটা কি হবে? আর মাইনাস ডি। তার মানে এই জায়গার মধ্যে যখন স্মল এম্বরের বস্তুটা বা লুকটা থাকবে তখন তার উপর এই ভিতরের শুধু গোলকটার জন্য আকর্ষণ বল প্রয়োগ হবে, বাইরের এই পোর্শনের জন্য কোনো বল তার উপর ক্রিয়া করবে না, কারণ এই পোর্শনটা লুকটার বাইরে চলে যাবে, ঠিক আছে। শুধু ভিতরের এই ছোট্ট গোলকটার জন্য তার উপর বল প্রয়োগ হবে। তো সিমিলারলি আমরা লিখতাম পারি বা অনুরূপভাবে জি ড্যাশ ইকুয়ালস টু 4/3 পাই, এখানে আর এর জায়গায় লিখবো খালি আর মাইনাস ডি রো জি, কারণ এখানে দেখো 4/3 ধ্রুবক, পাই ধ্রুবক, রো পৃথিবীর ঘনত্ব, পৃথিবীর ঘনত্ব এই পোর্শনে যা ভিতরের পোর্শনে তা আমরা গড় ঘনত্ব ধরে নিলাম। তো জি কি? মহাকর্ষীয় ধ্রুবক, সবই ধ্রুবক। তো এখানে আর মানে
পুরোটা পৃথিবীর ব্যাসার্ধ ছিল যখন আমরা জি বার করেছিলাম। এখন আর মাইনাস ডি কি, যখন এই পোর্শনে আমরা অভিকর্ষজ ত্বরণ বার করব তখন ওই পোর্শনটার দূরত্ব পৃথিবীর কেন্দ্র থেকে আর মাইনাস ডি। ঠিক আছে, মানে জি ড্যাশ কল্পনা করার সময় বা জি ড্যাশ বার করার সময় তুমি ভিতরের পোর্শনটা টোটালি বাদ দিয়ে দাও, টোটালি মুচ্ছা দাও, এটার কোনো কাজই নেই, এটার কোনো ফাংশনই নেই, এটা আমি মুচ্ছা দিলাম। যাও, এখন দেখো কি আসে। তো এখানের মধ্যে কি আসবো, 4/3 পাই, এখানে দূরত্বটা কি আর মাইনাস ডি রো জি। ঠিক আছে, এখন জি ড্যাশ বাই জি করো, জি ড্যাশ বাই জি ইকুয়ালস টু 4/3 পাই আর মাইনাস ডি রো জি বাই এখানে কি আছে 4/3 পাই আর রো জি, 4/3 পাই 4/3 পাই কাটা, রো জি ক্যান্সেল, থাকে কি আর মাইনাস ডি বাই আর। এখন উপরের পার্ট থেকে যদি আমরা আর কমন নিই তাহলে কি থাকে 1 মাইনাস ডি বাই আর, আর নিচে কি আর, এ আর ক্যান্সেল, তো থাকে গিয়ে কি শুধু 1 মাইনাস ডি বাই আর। এটা হলো জি ড্যাশ বাই জি। তার মানে জি ড্যাশ ইকুয়ালস টু জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর। এটা হলো গভীরতার সাথে অভিকর্ষজ ত্বরণ কিভাবে পরিবর্তিত হয় তার ফর্মুলা, জি ড্যাশ ইকুয়ালস টু 1 মাইনাস ডি বাই আর। বোঝা গেল? এই হলো গভীরতার সাথে কিভাবে অভিকর্ষজ ত্বরণ পরিবর্তিত হয় তার ফর্মুলা। আগেরটা ছিল উচ্চতার সাথে কিভাবে পরিবর্তিত হয়, এখন একটা হলো গভীরতার সাথে কিভাবে পরিবর্তিত হয়। তারপরে যে টপিকটা এটা হলো আমাদের মহাকর্ষীয় ক্ষেত্র এবং মহাকর্ষীয় বিভব। ঠিক আছে, এটা হলো মহাকর্ষীয় ক্ষেত্র এবং মহাকর্ষীয় বিভব। মহাকর্ষীয় ক্ষেত্র পার্টটা তো ইজি, এটা একদম জলের মতো, কিন্তু মহাকর্ষীয় বিভব যে পার্টটা এটার মধ্যে ক্যালকুলাস মেথড মানে ইন্টিগ্রাল মেথড ইউজ হয়, ইন্টিগ্রাল ডেরিভেটিভ। তো এটা একটু টাফ লাগতে পারে কারণ তোমরা ইন্টিগ্রাল ডেরিভেটিভ এখনো কমপ্লিট হয় নাই। তো ইন্টিগ্রাল ডেরিভেটিভ তোমরা ম্যাথসে পাইবা 11-এ ডেরিভেটিভ আর 12-এ ইন্টিগ্রাল। ঠিক আছে, তো আমি তবে একটা বেসিক ধারণা বা প্রাথমিক ধারণা আমি তোমাদেরকে দিয়ে দেব, তো যাতে প্রবলেম না হয়। আর যদি প্রবলেম হয় তাইলে হোয়াটসঅ্যাপে জানাতে পারো বা নিচে কমেন্ট বক্সে জানাও, তো যথাসম্ভব আমি পারি হেল্প করব। এখন দেখো মহাকর্ষীয় ক্ষেত্রটা অ্যাকচুয়ালি কি। তার আগে একটা জিনিস আমি তোমাদেরকে প্রশ্ন করি। ধরো আমি একটা চুম্বক, যে কোনো চুম্বক আমরা জেনারেলি গোলাকার পাই, তো গোলাকার বা দণ্ডাকার যে কোনো ধরো একটা চুম্বক আমি এখানে রাখলাম, মানে আমার বাড়িতে রাখলাম, আরেকটা লোহার টুকরো বা আরেকটা চুম্বক তোমার বাড়িতে রাখলাম। ঠিক আছে, তো এই চুম্বকটা তোমার বাড়ির যে লোহা তাকে কি আকর্ষণ করব? জীবনও করতো না। ঠিক আছে, কিন্তু যদি আমি এই চুম্বকের কাছাকাছি কোনো জায়গার মধ্যে এই এরিয়াটার মধ্যে কোনো লৌহ রাখি তাইলে সে তার উপর ঠিকই আকর্ষণ করব এবং তাকে টান দিয়ে তার উপর নিয়ে আসবো। ঠিক আছে, এখন এই কথাটা বলার কারণ কি, মহাকর্ষের মধ্যে চুম্বকের কথাটা কোথা থেকে আসলো? আমরা জানি কি দুইটা ভর একটা আরেকটাকে আকর্ষণ করে। এখন ধরো আমি এখানে একটা ভর রাখলাম ক্যাপিটাল এম, তো সে তার একটা নির্দিষ্ট দূরত্ব অবধি তার আকর্ষণ বলটা কাজ করব। ওই রেঞ্জের বাইরে যদি আমরা যাই ওই আকর্ষণ বলটা কাজ করবে না। ঠিক আছে, তো যেই দূরত্ব অবধি, ধরো এই মাছ থেকে যেই দূরত্ব অবধি তার আকর্ষণ বলটা কাজ করব তাকেই বলা হয় মহাকর্ষীয় ক্ষেত্র। ঠিক আছে, এটার চুম্বকের বেলায় বলা হয় চুম্বক ক্ষেত্র আর মহাকর্ষের বেলায় বলা হয় মহাকর্ষ ক্ষেত্র। যে একটা ভর তার আশেপাশে যে অঞ্চল জুড়ে অন্য আরেকটি ভরকে আকর্ষণ করে তাকে বলা হয় তার ক্ষেত্র, মানে তার এরিয়া। ঠিক আছে, দেখবা দুর্গাপূজার সময় প্রত্যেক ক্লাবেরই নিজের নিজের এরিয়া থাকে, যে এরিয়াটার মধ্যে হের ধাপ খুব বেশি, হেরই বল বেশি, হেরই ক্ষমতা বেশি। সেম
এই ভরের চারপাশের একটা এরিয়ার মধ্যে হেরই ক্ষমতাটা বেশি থাকে, হের আকর্ষণ বলটা বেশি থাকে, তাকে বলা হয় তার ক্ষেত্র বা ওই ভরের মহাকর্ষ ক্ষেত্র। তো যদি আমরা এটাকে আর ধরি যে আর দূরত্ব অবধি তার মহাকর্ষীয় ক্ষেত্র বিরাজমান বা বর্তমান, তো এখান থেকে আমরা মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য, মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য বা গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি, মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য বা গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি আমরা কিভাবে বার করব? সিম্পল ফর্মুলা, যখন দুইটা ক্লাব বা দুইটা এরিয়ার মধ্যে ফাইটিং চলে, পিটাপিটি চলে, সাউথ ইন্ডিয়ান ফিল্মে এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, তখন কি হয়, একটা বলির বকরা যে কোনো একটা দুর্বল প্রাণীরে ওই এরিয়ার মধ্যে পাঠানো হয়। কেলিকে পাঠানো হয় অপোজিট টিমের ক্ষমতা দেখার জন্য, ওই দুর্বল প্রাণীটার উপর সে কি অস্ত্র দিয়ে আঘাত করলো, সে কি গুলি করলো, তার কাছে কি অস্ত্র আছে, কি পরিমাণ বল এর মধ্যে আছে, কি পরিমাণ ক্ষমতা তার মধ্যে আছে, তার সাথে কয়জন লোক আছে, ওইটা বোঝানোর জন্য একটা দুর্বল গরিব প্রাণীকে পাঠিয়ে দেওয়া হয়। সে তো মারা যাইবই, তবে তার টিম বুঝতে পারবো যে অপোজিট টিমের কতটুকু পাওয়ার। ঠিক আছে, তো সেমভাবে হের ক্ষমতা বা হের তোর এই মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য বোঝানোর জন্য হের এরিয়ার মধ্যে আমি একটা +1 ভর পাঠাবো। ঠিক আছে, হের ক্ষমতাটা বোঝানোর জন্য বা মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য বোঝানোর জন্য বা বুঝবার জন্য এটা +1 ভরের মানে একক ভরের কোনো একটা বস্তুকে তার ক্ষেত্রের মধ্যে পাঠাবো। তো একক ভরের বস্তুটাকে সে যেই বলে আকর্ষণ করব, ওইটাই হবে তার মহাকর্ষ ক্ষেত্র। ঠিক আছে, তো আমরা বলের ফর্মুলা তো আমরা জানি, বলের ফর্মুলাটা কি ছিল? বলের ফর্মুলা ছিল F = gm1 m2/r²। এখান থেকে যদি আমরা ক্ষেত্র বার করি E, ঠিক আছে, E = E দিয়ে আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বা মহাকর্ষ ক্ষেত্র ডিনোট করতে পারি। তাইলে E = G জায়গায় G, এখানে M1 কি ক্যাপিটাল M, এখানে M2 কি +1/r, তো RE তার মানে gm/r²। এটা হলো গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বার করার ফর্মুলা। ঠিক আছে, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বার করার ফর্মুলা কি? E = gm/r²। ঠিক আছে, সিম্পল ফর্মুলা, E = gm/r²। এখন আমি যেটা বলেছিলাম যে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য বার করা একদম ইজি, কিন্তু মহাকর্ষ বিভবটা একটু টাফ। এখন মহাকর্ষ বিভব এটা বার করতে গেলে আমার প্রথম কথা হলো মহাকর্ষ বিভবের সংজ্ঞা জানতে হইব। মহাকর্ষ বিভবের সংজ্ঞাটা কি? মহাকর্ষ বিভবের সংজ্ঞাটা হলো একটা একক ভরের বস্তুকে অসীম দূরত্ব থেকে কোনো একটা বস্তুর বা যে বস্তুটার মহাকর্ষ বিভব নির্ণয় করতে হইব, ওইটার মহাকর্ষ ক্ষেত্রে আনতে আমার যে কাজ করতে হইব বা কৃতকার্য লাগবে, ওইটাই হলো মহাকর্ষীয় বিভব। আবার বলি, একটা একক ধনাত্মক বস্তুকে, ধরো এটা ইনফিনিটি মানে অসীম দূরত্ব থেকে তার মহাকর্ষীয় ক্ষেত্রে আনতে, এখান থেকে বস্তুটাকে টেনে এখানে আনতে আমার যে কাজ করতে হবে সেটাই হলো তার মহাকর্ষীয় বিভব। বোঝা গেল? তো এখানের মধ্যে এটা কি দাঁড়াবে? এটা দাঁড়াবে তার ব্যাসার্ধ, ধরো ক্যাপিটাল R বা স্মল r, এক্ষেত্রে আমি ক্যাপিটাল Rই ধরলাম। ঠিক আছে, তো বিভব মানে ওইখান থেকে বস্তুটাকে এখানে আনতে কার্য করতে লাগবো, ওই কার্যটা। ভালো কথা, তো এইখানের মধ্যে একটা +1 বস্তু
আছে। এটাকে টেনে আনার সময় ধরো আমি যে কোনো একটা পয়েন্ট পিতে আনলাম, পৃথিবীর কেন্দ্র ধরলাম ও, ঠিক আছে, পৃথিবীর কেন্দ্র ধরলাম আমরা ও, পৃথিবীর কেন্দ্র ধরা হইল ও, ও থেকে পি পর্যন্ত দূরত্ব ধরি এক্স, ও থেকে পি পর্যন্ত দূরত্ব ধরি এক্স। তো একক ভরের বস্তুটা এখন আছে কোন জায়গায়? পি বিন্দুতে, কারণ আমি ইনফিনিটির থেকে টেনে তাকে পি অবধি আনলাম। এখন পি থেকে তার একটা ক্ষুদ্র সরণ ডিএক্স ঘটাইলাম, ক্ষুদ্র সরণ ডিএক্স ঘটাইলাম। এখানে কিন্তু তোমার ক্যালকুলাস মেথড ঢুকা গেল। ডিএক্স যদি না বুঝো তো নর্মাল বুঝাইয়া দিই, ডিএক্স আমরা যে কোনো একটা ক্ষুদ্র সরণ বা ক্ষুদ্র দূরত্ব আমরা ধরলাম ডিএক্স। আচ্ছা, এখন দেখো পি বিন্দুতে অবস্থিত একক ধনাত্মক বা +1 ভরের উপর ক্রিয়াশীল বল কি? F ইকুয়ালস টু, এখান থেকে লিখি F ইকুয়ালস টু জি এম +1 বাই এক্স স্কোয়ার, দ্যাট মিনস জি এম বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা হলো পি বিন্দুতে অবস্থিত +1 ভরের উপর ক্রিয়াশীল বল। এখন আমরা কৃতকার্য বার করতে হইব। কৃতকার্য মানে কি? W ইকুয়ালস টু এফ ডট এস, বল ইন্টু সরণ। বল আর সরণের গুণফল হলো কৃতকার্য। এই ক্ষেত্রে সেমভাবে উভয় দিকে যদি আমরা ডি নিই, ঠিক আছে, উভয় দিকে যদি এসটাকে আমরা এক্স দিয়ে বোঝাতে পারি, যেখানে এক্স হলো দূরত্ব, উভয় দিকে ডি দিয়ে ইন্টু করো, তাহলে ডি ডাব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু ডিএক্স। ঠিক আছে, উভয় দিকে ডি দিয়া ইন্টু করলে ক্যালকুলাস মেথড কিন্তু ঢুকে গেছি, কিন্তু ক্যালকুলাস মেথড আমি এখনো অ্যাপ্লাই করিনি। দেখো, তাইলে এখান থেকে আমি কি লিখতে পারি? ডি ডাব্লিউ ইকুয়ালস টু এফ এর জায়গায় এফ এর ভ্যালু বসাও জি এম বাই এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, এতটুকু অবধি আমরা অ্যানালিটিক্যাল মেথড বা নর্মাল মেথড যেটা। দেখো, এখন আমি আস্তে আস্তে ক্যালকুলাস মেথড বুঝাই। তো এখানে প্রথম কথা হলো ডিএক্স কি? ডিএক্স হলো ক্ষুদ্র সরণ। এটা আবার কি? ধরো এই রেখাংশটা পুরাটা হলো এক্স, ঠিক আছে, এই রেখাংশটা পুরাটা হলো এক্স। তো এক্সকে যদি আমরা অনেক ছোট ছোট ভাগে ভাগ করি, কতটুক ছোট ভাগ এটা আমরা জানা নেই, অনেক ছোট ছোট ভাগে ভাগ করি, তাহলে সেই ক্ষুদ্র ক্ষুদ্র ভাগটিকে, ছোট ছোট ভাগটিকে প্রত্যেকটিকে আমরা ডিএক্স দিয়ে বোঝাতে পারি। তার মানে এক্স যদি হয় সম্পূর্ণ সরণ, ডিএক্স হবে তার একটা ক্ষুদ্র পার্ট, তার একটা ক্ষুদ্র অংশ। তার মানে ডিএক্সও সরণ, কিন্তু ওই এক্সের ছোট্ট একটা পার্ট। সেমভাবে ডাব্লু যদি হয় পুরাটার জন্য কৃতকার্য, ডি ডাব্লু হবে ছোট্ট একটা কৃতকার্য। এখন ঘটনা হলো এফ বলের প্রভাবে বস্তুর মধ্যে এক সরণ ঘটালে তার মধ্যে কৃতকার্য হয় ডাব্লু। দেখো, কারণ যেহেতু আমার এফ ইকুয়ালস টু ডাব্লু ইকুয়ালস টু এফ ইন্টু এক্স, তো এখন এক্স যদি ক্ষুদ্র হয়, এক্স এর ভ্যালু যদি কম হয়, তাইলে অটোমেটিক্যালি ডাব্লুর ভ্যালু কম হবে। তার জন্য এক্স এর জায়গায় যদি আমি ডিএক্স লিখি, ডাব্লুর জায়গায় আমরা লিখবো ডি ডাব্লু। ঠিক আছে, এক্স এর জায়গায় যদি ডিএক্স লিখি মানে এক্স এর ছোট্ট অংশ বা ছোট্ট পার্ট, তাহলে ডাব্লুর জায়গায় আমাদের লিখতে লাগবো ডি ডাব্লু, মানে ডাব্লুর ছোট্ট অংশ, ছোট্ট পার্ট। ঠিক আছে, এখন আসবে ইন্টিগ্রাল মেথড। এটা কি? এটা হলো, দেখো এখানে ডি ডাব্লু, ডাব্লু ইকুয়ালস টু ডিটা যখন আমরা স্থান পরিবর্তন করি, লেফট সাইড টু রাইট সাইড, রাইট সাইড টু লেফট সাইড নেই, তো ডিটা হয়ে যায় ইন্টিগ্রাল। ডি যখন আমরা সাইড পরিবর্তন করি সেটা হয়ে যায় ইন্টিগ্রাল। ইন্টিগ্রালের সিম্বল এই সাপের মতো, ইন্টিগ্রাল জি এম বাই এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, এখন ইন্টিগ্রালের এরকম ইন্টিগ্রালের এ পার্টটাকে বলে আপার লিমিট, এ পার্টটাকে বলে লোয়ার লিমিট।
এই পার্টটা উপর বোঝানোর জন্য আপ মানে উপরে আপার লিমিট, আর এটা লোয়ার লিমিট মানে নিচে। এখন আমরা আনবো কোথা থেকে করি, তার অসীম দূরত্ব থেকে মানে ইনফিনিটি থেকে তার মহাকর্ষ ক্ষেত্র মানে আর দূরত্ব থেকে, কারণ মহাকর্ষ ক্ষেত্র শুরু হয় আর দূরত্ব থেকে। তাকে আনুন কোথা থেকে কোথায়, ইনফিনিটি থেকে আর। তাইলে আমার এখানে ইনফিনিটি টু আর, ঠিক আছে, মানে তাকে আমি আনবো। এখন এটাকে ইন্টিগ্রালের নিয়ম হলো এখানে কি আছে ডিএক্স, তার মানে তার আগে যা খুশি থাকুক এই ডির পরে যেটা আছে এক্স, খালি ওইটার ইন্টিগ্রাল হবে, বাকি সবগুলা ধ্রুবক, মানে এগুলা কিছুই করতে লাগবে না। তো এখানে এক্স ওলা টার্ম বাদ দিয়ে কি আছে জিএম এর জায়গায় জিএম থাক, ইনফিনিটি টু আর 1/x² ডিএক্স, জিএম এর জায়গায় জিএম থাক, ইনফিনিটি টু আর, এটাকে লেখা যায় x⁻⁻2 ডিএক্স। ঠিক আছে, এখনও কিন্তু আমরা ইন্টিগ্রাল করি নাই, এখন করব। ইন্টিগ্রালের ফর্মুলা হলো ইন্টিগ্রাল x⁻n ডিএক্স ইকুয়ালস টু x⁻n+1/n+1। এটা তোমরা মুখস্থ করে নাও, এটা ফিজিক্সে অনেক ক্ষেত্রেই লাগবে। ইন্টিগ্রালের ফার্স্ট ফর্মুলা x⁻n+1/n+1, পাওয়ারটা কি হয় +1/+1, ঠিক আছে। এটা যখন আমরা ইন্টিগ্রাল করুম তখন জিএম x⁻2+1/-2+1, তারপর লিমিটগুলোকে এইভাবে লেখুন, ঠিক আছে, ইনফিনিটি টু আর। এখনও কিন্তু লিমিট বসাই নাই, এখন গিয়া লিমিট ধীরে ধীরে বসামু। তো কিভাবে বসামু দেখো, এখন যেরকম আছে এরকমই থাক। জিএম -2+1 মিনস x⁻−1/-1 ইনফিনিটি টু আর জিএম এটা আগে নিয়ে আই মাইনাস x⁻−1 ইনফিনিটি টু আর মাইনাস জিএম x⁻−1 মিনস 1/x ইনফিনিটি টু আর। এখন লিমিট বসামু। লিমিট বসানোর নিয়ম কি, সিম্পল নিয়ম, ইজি ট্রিক। মাইনাস জিএম, এই এক্সের জায়গায় প্রথমে উপরের লিমিট মানে আপার লিমিট মানে 1/r, তারপর মাইনাস এক্সের জায়গায় লোয়ার লিমিট মানে 1/∞। শেষ। লিমিট বসানোর নিয়ম এতটুকুই। প্রথমে এক্সের জায়গায় আপার লিমিট মাইনাস এক্সের জায়গায় লোয়ার লিমিট। তাইলে 1/∞ কি, 1/∞ হলো 0, তাহলে থাকবে গিয়ে কি মাইনাস জিএম/r। এখন এখানে একটা ভুল আমি করলাম, যেটা প্রথমেই আমি ইচ্ছা করে করলাম। সেটা কি, সেটা হলো দেখো তাকে যে বল, না ভুল না, এটা ঠিকই আছে। ভুলটা হইলো কি আমার ক্লাস 12-এর বেলায়, 11-এর বেলায় এটাই ফর্মুলা মাইনাস জিএম/আর। 12-এ যে ইলেকট্রিক ফিল্ড বার করার সময় আমরা ওইখানে দূরত্বটা নেগেটিভ নিতে লাগে, এখানে এটাই, কারণ বল যেদিকে প্রযুক্ত হয় সরানো সেদিকে হয়, বল তো তাকে আকর্ষণ করবে, তো আমি সরানো এদিকে ঘটাইলাম, তার জন্য এটা মাইনাসে। দেখো এগুলা একটু ভালো করে দেখো, তুলানো না বুঝলে জিজ্ঞাসা করো, আবার বুঝাই দেবো। আশা করি না বুঝার কথা না, অনেক ভেঙেই বুঝাইছি। তারপরে আমি আরেকটা সিমিলার টাইপ করিয়ে দিই, তাইলে জিনিসটা বুঝতে আরেকটু সুবিধা হইব। সেম জিনিসেই এটার উল্টা মেথড, ঠিক আছে, সেম জিনিসেই এটার উল্টা মেথড বলতে উল্টা থিওরি ক্যালকুলেশন আমাদের সেম, এটার মধ্যে ইন্টিগ্রাল লাগে এবং সেম ইন্টিগ্রাল লাগে, সেম ফর্মুলা, সেম জিনিসে আসে। এটা হলো আমাদের এসকেপ ভেলোসিটি বা মুক্তি বেগ বার করার ফর্মুলা, ঠিক আছে। মুক্তি বেগ কথার মধ্যেই আসে, মুক্তি বেগ। তারপরে যেটা এসকেপ ভেলোসিটি বা মুক্তি বেগ,
এটা আবার কি? মুক্তিবেগ জিনিসটা কি? মুক্তি কথার মধ্যেই আছে, মুক্তি মানে সে মুক্তি পেয়ে যাইব। তার মানেটা কি? কোনো বস্তুকে যেই ব্যাগে ঢিল ছুড়লে সে মুক্তি পেয়ে যাব, মানে পৃথিবী পৃষ্ঠে ফিরে আর আসবে না, ওইটাকে বলে মুক্তিবেগ। যে ব্যাগে কোনো বস্তুকে ঢিল ছুড়লে সে আর পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে না, তাকে বলা হয় মুক্তিবেগ। ঠিক আছে? এই মুক্তিবেগ যতক্ষণ না পর্যন্ত কোনো বস্তু লাভ করবে সে পৃথিবীর পৃষ্ঠের বাইরে যেতে পারবে না। তার মানেটা হলো যে কোনো রকেট লঞ্চ করার সময় একটাই টার্গেট থাকে যে তার ফিউল বা তার জ্বালানির সাহায্যে তার মধ্যে মুক্তিবেগ সৃষ্টি করা। যদি প্রথমে মুক্তিবেগ সৃষ্টি না করে সে মহাকর্ষ ক্ষেত্র অতিক্রম করে যেতে পারবে না, সে উপরে উঠে আবার নিচে নেমে যাবে। ঠিক আছে? তো ওইটার রাশিমালাটা বার করতে লাগবো। তো সেমভাবে সেম জিনিস আমি আগেও বলেছিলাম, ধরি এটা পৃথিবী, যার ব্যাসার্ধ ক্যাপিটাল আর। পৃথিবী পৃষ্ঠে একটা বস্তু স্মল এম ভরের বর্তমান, পৃথিবীর সমগ্র ভর তার কেন্দ্রে ক্যাপিটাল এম। তো এই বস্তুটাকে আমাকে কোথায় পাঠাতে হবে? ইনফিনিটি, যাতে সে আর মহাকর্ষীয় ক্ষেত্রে ফিরে না আসে, মানে ইনফিনিটিতে আমি পাঠাবো। তাহলে এম ভরের বস্তুটাকে পাঠানোর সময় যে কোনো একটা বিন্দু ধরলাম পি, কেন্দ্র থেকে পি পর্যন্ত দূরত্ব ধরলাম এক্স। ঠিক আছে? তো এখন সেমভাবে পি বিন্দুতে অবস্থিত বস্তু মানে এম ভরের বস্তুর উপর আকর্ষণ বল কি? এফ ইকুয়ালস টু জি এম এম বাই এক্স স্কোয়ার। এটা হলো পি বিন্দুতে অবস্থিত স্মল এম ভরের উপর আকর্ষণ বল। ভালো কথা। এটাকে এখন এখান থেকে ক্ষুদ্র সরণ ডিএক্স ঘটাইলাম, ক্ষুদ্র সরণ ডিএক্স ঘটে পি ওয়ান বিন্দুতে আনলাম। তাইলে আমার কৃতকার্য করতে লাগবো, সেই ক্ষেত্রে কৃতকার্য ডি ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডট ডিএক্স। সো ডাব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রাল এফ ডট ডিএক্স। ইন্টিগ্রালের লিমিট কি হবে? এই ক্ষেত্রে আমি বস্তুটাকে আর থেকে, কারণ এখান থেকে সেন্টার থেকে তার দূরত্ব হলো আর থেকে কোথায় পাঠাবো? ইনফিনিটি। তাহলে এই ক্ষেত্রে তার লিমিটটা কি হবে? আর টু ইনফিনিটি এফ ডট ডিএক্স। এফ এর জায়গায় এফ এর ভ্যালু বসাও, জি এম এম বাই এক্স স্কোয়ার ইন্টিগ্রাল আর টু ইনফিনিটি ডিএক্স। সেমভাবে এখানে এক্স, খালি এক্সের ইন্টিগ্রাল হবে, বাকি সব ধ্রুবক। তাইলে জি এম এম সামনে আর টু ইনফিনিটি ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে? এখন এটাকে আগের মতোই যদি লিখি, জি এম এম ইন্টিগ্রাল আর টু ইনফিনিটি ওয়ান বাই এক্স স্কোয়ার মিনস এক্স টু দ্য পাওয়ার মাইনাস টু ডিএক্স। এখন আমি ইন্টিগ্রালের ফর্মুলা বসাবো, যেটা আমি আগে লিখেছিলাম, এক্স টু দ্য পাওয়ার এন ডিএক্স ইকুয়ালস টু এক্স টু দ্য পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তো সেমভাবে যদি আমি এটা এখানে লিখি, ইকুয়ালস টু জি এম এম এক্স টু দ্য পাওয়ার এন প্লাস ওয়ান মানে মাইনাস টু প্লাস ওয়ান বাই মাইনাস টু প্লাস ওয়ান আর টু ইনফিনিটি। ঠিক আছে? তাইলে জি এম এম এখানে থাকবে এক্স টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান, নিচে মাইনাস ওয়ান আর টু ইনফিনিটি। সেমভাবে জি এম এম এই মাইনাস ওয়ানটা সামনে নিয়ে আসি, আর এখানে যেটা আছে এক্স টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান আর টু ইনফিনিটি মাইনাস জি এম এম এক্স টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই এক্স আর টু ইনফিনিটি। এখন লিমিট বসাবো, তাইলে মাইনাস জি এম এম এক্সের জায়গায় আপার লিমিট মানে ইনফিনিটি মাইনাস এক্সের জায়গায় লোয়ার লিমিট আর। তো ওয়ান বাই ইনফিনিটি মানে জিরো মাইনাস ওয়ান বাই আর ইন্টু করলে মাইনাস মাইনাসে প্লাস জি এম এম বাই আর। ঠিক আছে? জি এম এম বাই আর। এখন এটাকে আমরা আবার স্মল জি দিয়ে রিপ্লেস করতে পারি বা স্মল জি দিয়ে ফর্মুলাটা বানাতে পারি। স্মল জি মানে অভিকর্ষজ ত্বরণ। তো অভিকর্ষজ ত্বরণ দিয়ে যদি আমরা ফর্মুলাটা বানাই বা রেডি করি, তাহলে কিভাবে? আমরা জানি কি
small g equals to gm by r square, that is gm equals to g r square। তাইলে gm এর জায়গায় কি লেখা যায়, w equals to gm এর জায়গায় লেখা যায় g r square m by কি আছে তোমার r, ঠিক আছে। gm এর জায়গায় কি লেখা যায়, gm এর জায়গায় লেখা যায় gr স্কয়ার বাই r। এখানে কি আসে দেখো, এখানে আসে আমাদের এটা কাটা m g r, ঠিক আছে। তো আপাতত কি আসলো, w ইকুয়ালস টু m g r, আর আর ক্যান্সেল। এখনো কিন্তু আমরা মুক্তিবেগের রাশিমালা পাই নাই। এটা হলো যেই আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে অসীম দূরত্বে পাঠাতে আমার কৃতকার্য, ঠিক আছে। এখন কৃতকার্য যেটা, এটা হয় আবার শক্তির সমান। এখন যদি আমি ধরি যে বস্তুটাকে আমি পৃথিবী পৃষ্ঠ থেকে অসীম দূরত্বে পাঠামু, তার মুক্তিবেগ বা তার বেগ ভিই, ঠিক আছে, ই ফর এসকেপ ভেলোসিটি ভিই, তাইলে তার গতিশক্তি কি হবে, গতিশক্তি কে ই ইকুয়ালস টু হাফ এম ভিই স্কোয়ার। গতিশক্তির ফর্মুলা হাফ এম ভি স্কোয়ার, ভির জায়গায় ভিই, ঠিক আছে। আমি আগেই বলেছিলাম যে কৃতকার্য আর শক্তি ইকুয়াল, ঠিক আছে। যেমন এম বরের বস্তুকে এইচ উচ্চতায় উঠাতে আমাদের কৃতকার্য কি, এম জি এইচ, এটাই হলো তার স্থিতিশক্তি। তাইলে গতিশক্তি হলো হাফ এম ভিই স্কোয়ার ইকুয়ালস টু এম জি আর, এম জি আর, এম এম ক্যান্সেল, তাইলে ভিই স্কোয়ার ইকুয়ালস টু টু জি আর, ভিই ইকুয়ালস টু রুট ওভার টু জি আর। এই হলো আমাদের মুক্তিবেগের ফর্মুলা, ভিই ইকুয়ালস টু রুট ওভার টু জি আর, ঠিক আছে। এই হলো আমাদের মুক্তিবেগের ফর্মুলা। আমি আবার রিপিট করি, এখানে মনে রাখার বিষয় হলো কৃতকার্য এবং শক্তি দুইটা ইকুয়াল হয়, কৃতকার্য এবং শক্তি দুইটা ইকুয়াল হয়। এখন যদি বলো যে কৃতকার্য আর শক্তি কি রূপে ইকুয়াল হয়, তার একটা সিম্পল এক্সাম্পল আমি দেখাই দিই। ধরো এই জায়গার মধ্যে একটা বস্তু স্মল এম ভরের, তো স্মল এম ভরের বস্তুর উপর কি ধরনের বল কাজ করব, এম জি, অভিকর্ষ বল যেটা নিচের দিকে, বস্তুর ওজন যেটা এম জি। তো তাকে যদি আমি এইচ উচ্চতায় উঠাই, এইচ উচ্চতায় এখানে উঠাবো, তাইলে আমার কৃতকার্য কি, কৃতকার্য হলো ডাব্লিউ ইকুয়ালস টু বল ইন্টু সরণ, এই ক্ষেত্রে বল কি এম জি, এস কি এইচ, তার মানে কৃতকার্য হলো এম জি এইচ। এই এম জি এইচ যে আমার কৃতকার্য করতে লাগবো, সেটা তার মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবো। তার মানে স্থিতিশক্তির রাশিমালা দ্বারাই ইউ ইকুয়ালস টু এম জি এইচ। এটা তোমরা সবাই ক্লাস 9-এ পড়লা যে কৃতকার্য ইকুয়ালস টু এম জি, সরি, স্থিতিশক্তি ইকুয়ালস টু এম জি এইচ। তো এটা তাছাড়া আমরা যখন নিউটনের গতিসূত্র বা কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারগুলো পড়ুম, তখনও ওইসব জায়গাতে পামু যে আমরা কৃতকার্য আর শক্তি দুইটা পরস্পরের কি বলবো, একই মুদ্রার এই পার্ট ওই পার্ট, মানে দুইটা রূপ, কৃতকার্য আর শক্তি দুইটা রূপ, অ্যাকচুয়ালি দুইটা সেম জিনিস, দুইটা সেম। কোনো বস্তুর উপর যদি আমার ধরো কোনো বস্তুর ব্যাগ 0 থেকে ভি করতে লাগে, কোনো বস্তুর ব্যাগ 0 থেকে ভি করতে লাগে, তাইলে তার উপর আমার অবশ্যই বল প্রয়োগ করতে হইব। বল প্রয়োগ না করলে তার ব্যাগ বৃদ্ধি পাইবে না, আর বল প্রয়োগ করলে সে তার গতি পরিবর্তন করব এবং সে কিছু না কিছু দূরত্ব অতিক্রম করব। তার মানে বস্তুটার ব্যাগ বাড়াতে 0 থেকে ভি করতে আমার যে কৃতকার্য করতে লাগবো, ওইটাই তার মধ্যে শক্তি হিসাবে সঞ্চিত হইব। তার মানে 0 টু ভি তার ব্যাগটা করতে, ধরো আমি কৃতকার্য করলাম 5 জুল, ঠিক আছে, তাহলে তার মধ্যে যে শক্তিটা সঞ্চিত হইব ওইটা 5 জুলই হইব। যত বেশি কার্য করুম তত বেশি সে ব্যাগ পাইব,
তত বেশি তার মধ্যে গতিশক্তি হইব। তো এখানে এটাই মনে রাখবা, গতিশক্তি এবং কৃতকার্য পরস্পরের ইকুয়াল। ঠিক আছে, তো আজকে থাক। যারা যারা ভিডিওটা দেখছো এবং খাতায় উঠাইছো তারা পুরাটা আমার হোয়াটসঅ্যাপে ফটো দিলা সেন্ড করো। ঠিক আছে, আর যদি কোনো ডাউট থাকে খাতার মধ্যে সার্কেল দিয়া বা এই মার্ক করে আমাকে পাঠাও যে স্যার এই জায়গাটা আমি বুঝছি না, যদি পারি আমি হোয়াটসঅ্যাপে বুঝাই দেবো, আর নাহলে নেক্সট ডেটে তোমরা অফলাইনেই বুঝাই দেবো। ঠিক আছে, তো থাক আজকে, টাটা।